প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার ইউটিউব ভিডিও চ্যানেল উইলাইক অ্যানাটমিতে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনা টপিক হচ্ছে জেনারেল এমব্রায়োলজি এবং এটি হচ্ছে জেনারেল এমব্রায়োলজির সেকেন্ড ভিডিও। আলোচনার শুরুতে সবাইকে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। মনে করি একটা বেবির জন্ম হলো, তারপরে সে হলো নিওনেট, দেন ইনফ্যান্ট, দেন চাইল্ড, দেন অ্যাডাল্ট, দেন ওল্ড এজ, দেন ডেথ। ডেথের মাধ্যমে সেই প্রাণী কিন্তু বিলুপ্ত হয়ে গেল। তাহলে কোন একটা প্রাণী জন্ম হলো, দেন এক পর্যায়ে সে মৃত্যুবরণ করলো, তাহলে সেই প্রাণীর অস্তিত্ব বিলীন হয়ে গেল। কিন্তু এই পৃথিবীতে কোনো প্রজাতি তো এভাবে বিলীন হলে চলবে না। প্রজাতির অস্তিত্ব টিকিয়ে রাখতে হবে। প্রজাতির অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে কি দরকার? সেটা হচ্ছে নিউ জেনারেশন তৈরি করা। এই জীবন চক্রের মাঝে এই পার্সন যখন অ্যাডাল্ট হয়, সে তখন অফস্প্রিং তৈরি করে, দ্যাট মিনস নিউ জেনারেশন তৈরি করে। এখন সে মারা গেলেও সেই অফস্প্রিং সে টিকে থাকবে। এই অফস্প্রিং আবার বড় হবে, সে অ্যাডাল্ট হবে, দেন সেও ওল্ড হবে, তারও ডেথ হবে, কিন্তু সে আবার অ্যাডাল্ট অবস্থায় নতুন অফস্প্রিং তৈরি করবে। এইভাবে কন্টিনিউয়াসলি নিউ জেনারেশন তৈরি করতে থাকবে এবং এই নিউ জেনারেশনের মাধ্যমে প্রজাতির অস্তিত্ব এই পৃথিবীতে টিকে থাকবে। যদি এইভাবে টিকে থাকতে না পারে, তাহলে সেই প্রজাতি বিলীন হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে, দ্যাট মিনস এক্সটিংক্ট হয়ে যাবে। এই পৃথিবীতে যত প্রাণী আছে সবাই কিন্তু মরণশীল, কেউই অমর নয়। সুতরাং এই পদ্ধতিতে যদি অফস্প্রিং তৈরি করতে না পারে, নিউ জেনারেশন তৈরি করতে না পারে, তাহলে কিন্তু সেই প্রজাতি নিশ্চিহ্ন হয়ে যাবে। এই প্রক্রিয়াটাকেই বলা হয় রিপ্রোডাকশন। রিপ্রোডাকশন হচ্ছে একটা ব্যবস্থা, এ ডিভাইস দ্যাট ইজ এস্টাবলিশড ফর দ্য সার্ভাইভাল অফ ডাইভার্স স্পিসিস অফ অর্গানিজম by producing continuous streams of new generation। তাহলে রিপ্রোডাকশন হচ্ছে একটা ব্যবস্থা যার মাধ্যমে ডাইভার্জ স্পিসিস টিকে থাকে। কিভাবে টিকে থাকে? বাই প্রডিউসিং কন্টিনিউয়াস স্ট্রিম অফ নিউ জেনারেশন, কন্টিনিউয়াসলি নিউ জেনারেশন তৈরির মাধ্যমে তারা টিকে থাকে। এবং এটা হচ্ছে ইম্পারেটিভ, এটা ঘটতেই হবে টু এসকেপ এক্সটিংশন। তার মানে বিলুপ্তি থেকে রেহাই পেতে চাইলে এই রিপ্রোডাকশন ঘটতেই হবে। সিন্স নো অর্গানিজম ইজ ইমর্টাল, কারণ এই পৃথিবীতে কোনো অর্গানিজম ইমর্টাল নয়, অল আর মর্টাল। যেহেতু জন্ম হবে এবং এক পর্যায়ে মৃত্যুও হবে, সুতরাং নিউ জেনারেশন ক্রিয়েট না করলে এই প্রজাতির বিলুপ্তি অবশ্যম্ভাবী। ইন দ্য ইনভার্টিব্রেট লাইক কেঁচো, কেঁচোর ক্ষেত্রে আমরা দেখি কেঁচো হচ্ছে উভলিঙ্গ প্রাণী। একই প্রাণীর শরীরের মাঝে মেল রিপ্রোডাক্টিভ অর্গানও থাকে, সে মেল গ্যামেট ফর্ম করে, ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানও থাকে, সে ফিমেল গ্যামেটও তৈরি করে। কিন্তু ইন কেস অফ ভার্টিব্রেট এই রিপ্রোডাকশনের জন্য দুটো সেপারেট সেক্স দরকার, একটা হচ্ছে মেল আর একটা হচ্ছে ফিমেল। এবং এই প্রত্যেক সেক্সের মধ্যে স্পেশালাইজড হ্যাপ্লয়েড জার্ম সেল তৈরি হয় যার নাম গ্যামেট। তাইলে মেইলের মাঝেও এরকম মেল গ্যামেট ফর্ম করে, ফিমেলের মাঝে ফিমেল গ্যামেট ফর্ম করে। এটা তৈরি হয় হচ্ছে ইন দা প্রাইমারি সেক্স অর্গান যার নাম গোনাড, এবং যে পদ্ধতিতে তৈরি হয় তার নাম গ্যামেটোজেনেসিস। তাহলে ইন কেস অফ মেল এই গ্যামেটোজেনেসিস কে বলে স্পার্মাটোজেনেসিস, ইন কেস অফ ফিমেল গ্যামেটোজেনেসিস কে বলে উজেনেসিস। মেইলের গোনাডের নাম হচ্ছে টেস্টিস, ফিমেলের গোনাডের নাম ওভারি। মেইলের গ্যামেটের নাম স্পার্ম, ফিমেলে গ্যামেটের নাম ওভাম। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে স্পার্ম এবং ওভাম এই শব্দগুলো লেমেন্টার। এমব্রায়োলজিতে স্পার্মকে বলে স্পার্মাটোজোন আর ওভামকে বলে মেচুর উসাইট।
এখন এই স্পারমাটোজোন এই শব্দটা হচ্ছে সিঙ্গুলার টার্ম, এর প্লুরাল টার্ম হচ্ছে স্পারমাটোজোয়া। আর ওভাম হচ্ছে সিমিলারলি এটা একটা সিঙ্গুলার টার্ম, এর প্লুরাল হচ্ছে ওভাম। ওভাকে কেউ কেউ এগো বলে থাকে। এখন এই হ্যাপ্লয়েড স্পার্ম এবং হ্যাপ্লয়েড ওভাম যখন ইউনাইট করবে বা ফিউশন হবে, তখনই তৈরি হবে জাইগোট। জাইগোট একটা ডিপ্লয়েড সেল, এবং এই পদ্ধতিটা হয় থ্রু দ্য প্রসেস অফ ফার্টিলাইজেশন। এবং জাইগোট দিয়েই একটা জীবনের শুরু হয়। ইট ইজ দ্য বিগিনিং অফ লাইফ। জাইগোট পরবর্তীতে রিপিটেড মাইটোটিক সেল ডিভিশনের মাধ্যমে একটা মাল্টি সেলুলার হিউম্যান বডি তৈরি করে। মাল্টি সেলুলার হিউম্যান বডিতে 5 to 7 into 10 to the power 12 নাম্বার অফ সেল পাওয়া যায়। সুতরাং একটা জাইগোট থেকে রিপিটেড মাইটোটিক ডিভিশনে এত এত সেল তৈরি হয়, এবং এই সেল দিয়ে একটা মাল্টি সেলুলার হিউম্যান বডি তৈরি হয়। এখন ফার্টিলাইজেশন হতে হলে আমাদের দরকার গ্যামেট, মেল গ্যামেট, ফিমেল গ্যামেট। এই গ্যামেট গুলোর আদি সেলের নাম প্রিমোর্ডিয়াল জার্ম সেল। এখন মেইলেও আছে প্রিমোর্ডিয়াল জার্ম সেল, ফিমেলেও প্রিমোর্ডিয়াল জার্ম সেল আছে। এই সেলগুলো গ্যামেটোজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে গ্যামেট তৈরি করে। এখন এই গ্যামেটোজেনেসিসে দুটো প্রসেস আছে, একটাকে বলে ডিভিশন, আরেকটাকে বলে সাইটো ডিফারেন্সিয়েশন। এখন এই ডিভিশন আর সাইটো ডিফারেন্সিয়েশন, এই দুই প্রসেস ইন কেস অফ মেল দে আর সেপারেট। সেপারেট বলতে বোঝাচ্ছে ইন মেল, দ্যাট ইজ ডিউরিং স্পারমাটোজেনেসিস, প্রথমে ডিভিশন হয়, পরবর্তীতে সাইটো ডিফারেন্সিয়েশন হয়। দুটো আলাদা প্রসেস। কিন্তু ইন ফিমেল, দ্যাট ইজ ইন ওজেনেসিস, এই দুটোকে আমরা আলাদা করতে পারবো না, কারণ দুটো প্রসেস একসাথে ঘটে। দে কোইনসাইড, মানে একসাথে সাইমালটেনিয়াসলি ঘটে। ডিভিশনের সাথে সাথেই সাইটো ডিফারেন্সিয়েশন ঘটতে থাকে। এটা হচ্ছে ইন কেস অফ ফিমেল অর ইন কেস অফ ওজেনেসিস। প্রথমে দেখব ডিভিশন। এই ডিভিশনের ইনিশিয়াল ফিউ স্টেপ হচ্ছে মাইটোসিস, কিন্তু পরের স্টেপগুলো হচ্ছে মিওসিস। তাহলে গ্যামেটোজেনেসিসে যে ডিভিশন হয়, সেই ডিভিশনের প্রথম স্টেপগুলো হচ্ছে মাইটোসিস, পরের স্টেপগুলো মিওসিস। মাইটোসিস কেন হয়? টু ইনক্রিজ নাম্বার অফ সেল, সেলের সংখ্যা বাড়াতে লাগে মাইটোসিস। কিন্তু মিওসিসের কি দরকার? ইয়েস, হিয়ার মিওসিস ইজ ভেরি ইম্পর্টেন্ট to reduce the number of chromosome from diploid in the primordial germ cell to haploid in the gamete. তাহলে যে গ্যামেট তৈরি হবে সেটা যেন হ্যাপ্লয়েড হয়, তার মানে ক্রোমোজোম নাম্বার কমানোর জন্য দরকার মিওসিস। কমাবো কি জন্যে? কারণ যখন ফার্টিলাইজেশন হবে, মেল এবং ফিমেল গ্যামেট যখন ইউনাইট করবে, তখন আলটিমেটলি ডিপ্লয়েড সেল তৈরি হবে। আমাদের বডির সকল সেলই কিন্তু ডিপ্লয়েড সেল। সুতরাং আমরা মিওসিসের ইম্পর্টেন্সে একটা পেয়েছি কি, সে ক্রোমোজোম নাম্বার কমিয়ে দেয় এবং হাফ করে দেয় ক্রোমোজোম নাম্বার, হ্যাপ্লয়েড গ্যামেট তৈরি করে, যাতে যখন ফার্টিলাইজেশনের মাধ্যমে ইউনিয়ন হবে, আবার ডিপ্লয়েড প্যাটার্ন রিস্টোর হয়। আরেকটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে টু প্রডিউস জেনেটিক ডাইভার্সিটি অ্যামং দ্য অফস্প্রিং। মিওসিসের মাধ্যমে আমরা জানি হোমোলোগাস ক্রোমোজোম কাছাকাছি আসে, তাদের মাঝে ক্রসিং ওভার হয় এবং জেনেটিক মেটেরিয়ালের এক্সচেঞ্জ হয়। ফলে ক্রোমোজোমের মাঝে বিভিন্ন বৈশিষ্ট্যের সমাবেশ ঘটে এবং সেই পার্সনের মাঝে জেনেটিক ডাইভার্সিটি ডেভেলপ করে। এই কারণেই এক দেশের মানুষ অন্য দেশের মানুষ থেকে আলাদা, আবার একই দেশের মানুষ একজন থেকে আরেকজন আলাদা, একই পরিবারের মাঝে ভাই একরকম দেখতে, বোন আর একরকম দেখতে। সুতরাং এই ভেরিয়েশন গুলো আসে ডিউ টু মিওসিস। যদি মিওসিস না হতো,
তাহলে কিন্তু যত অফস্প্রিং তৈরি হতো সবাই দেখতে একই রকম হতো। সুতরাং প্রজাতির মাঝে বৈচিত্র্য আনার জন্য, জেনেটিক ডাইভার্সিটি ডেভেলপ করার জন্য মিউসিস খুব জরুরি। নাও আরেকটা প্রসেস হচ্ছে সাইটো ডিফারেন্সিয়েশন। ইট ইজ মেটামরফোসিস, মানে হচ্ছে আকৃতিগত পরিবর্তনের একটা বিষয়। হেয়ার শেপ অফ দি জার্ম সেলের শেপ অল্টার্ড হয়, চেঞ্জ হয় টু এইড ইন ফার্টিলাইজেশন। আসল উদ্দেশ্য কিন্তু ফার্টিলাইজেশনে হেল্প করা, এই জন্যই এই আকৃতিগত পরিবর্তন হয়। ওভারি থেকে ওভাম রিলিজ হয় থ্রু দ্য প্রসেস অফ ওভুলেশন। দেন এই ওভাম ঢুকে পড়ে ফেলোপিয়ান টিউবের মাঝে, এবং সে অ্যাম্পুলা অব দি ফেলোপিয়ান টিউব রিজিয়ন পর্যন্ত সে চলে যায়, এখানে গিয়ে ওয়েট করে স্পার্মের জন্য। তাহলে ওভাম কিন্তু ছোট্ট জায়গা ক্রস করলো। ওভাম এইখান থেকে এই পর্যন্ত সে ক্রস করেছে। অন্যদিকে স্পার্ম ডিপোজিশন হয় ইন দ্য ভেজাইনা। দেন সেই স্পার্ম ইউটেরাস দিয়ে পাস করে, ইউটেরাস ক্রস করে সে ফেলোপিয়ান টিউবে ঢুকে, দেন ফেলোপিয়ান টিউব দিয়ে সে ওই অ্যাম্পুলা অব দি ফেলোপিয়ান টিউব এই রিজিয়নে যায় ওভামের কাছে ফর ফার্টিলাইজেশন। তাহলে ওভামকে ছোট্ট রাস্তা ক্রস করতে হয়, আর স্পার্মকে বড় রাস্তা ক্রস করতে হয়। এখন দূরের রাস্তা যখন ক্রস করতে যাবে, তখন তাকে ডেফিনেটলি লিনেন থিন হলে সুবিধা বেশি হবে। স্পার্ম যত লিনেন থিন হবে, সে এই দূরের রাস্তা তত পাড়ি দিতে পারবে ইজিলি। আর ওভাম সে তো নড়াচড়া করে কম, সে রিলিজ হয়, হয়ে অ্যাম্পুলা পর্যন্ত এসে সে বসে থাকে। সুতরাং ওভামের কিন্তু অত ন্যারো হওয়ার দরকার পড়ে না। অন্যদিকে স্পার্ম গিয়ে ওভামকে পেনিট্রেট করে। পেনিট্রেট করতে চাইলে যে পেনিট্রেট করবে সে যত ন্যারো হবে তত পেনিট্রেশন ভালো হবে, আর যাকে পেনিট্রেট করতে চায় সে যত বড় হবে, যে পেনিট্রেট করবে তার জন্য পেনিট্রেট করতে সুবিধা হবে। সুতরাং আমরা দুটো ইস্যু এখানে তুলে আনলাম। একটা হচ্ছে স্পার্মকে লম্বা পথ পাড়ি দিতে হয়, এবং ওভামকে কম পথ পাড়ি দিতে হয়। এই জন্য একজন হয়ে যায় নেরো, আরেকজন হয়ে যায় সে লার্জার। অন্যদিকে স্পার্ম ওভামকে পেনিট্রেট করবে, এই জন্য স্পার্ম হয়ে যায় বুলেটের মতো নেরো, আর ওভামকে যেহেতু পেনিট্রেট করবে, পেনিট্রেশনে হেল্প করার জন্য ওভাম নিজে হয়ে যায় অনেক বড়, লার্জার। যে কথাগুলো আমি বলেছি আবার একটু বুঝাই। মনে করি দুটো পার্সন, একজন লিনেন থিন আর একজন মোটা, এই দুই লোক দৌড়ানো শুরু করলো। ডেফিনেটলি এই দুই লোকের মাঝে এই চিকন লোকটা ভালো দৌড়াতে পারবে, মোটা লোকটা ভালো দৌড়াতে পারবে না। আমরা যদি কার্টুন ক্যারেক্টার চিন্তা করি, এটা হচ্ছে মোটু, এটা হচ্ছে পাতলু, এই দুজন যদি রেস শুরু করে, ডেফিনেটলি ওই পাতলু লোকটা আগে দৌড়াবে, মোটু লোকটা কিন্তু পরে দৌড়াবে। সুতরাং আমরা যখন দেখি স্পার্ম অনেক দূরের রাস্তা পাড়ি দিতে হয়, তাকে ডেফিনেটলি থিন হতেই হবে, না হলে সে এত দূরের রাস্তা পাড়ি দিতে পারবে না। আর ওভাম যেহেতু ছোট্ট রাস্তা পাড়ি দেয়, এই জন্য ওভামকে খুব থিন হওয়ার দরকার পড়ে না। লেজি লোকজন এমনি কিন্তু মোটা হয়ে যায়, আলটিমেটলি ওভাম লার্জ হয়ে যাচ্ছে। সো স্পার্ম বিকামস নেরোয়ার বাই লজিং মোস্ট অফ দ্য সাইটোপ্লাজম। বেশিরভাগ সাইটোপ্লাজম সে লস করে, ফেলে দিয়ে সে নেরো হয়। বেশিরভাগ বলছি, সব কিন্তু না, কিছু কিছু সাইটোপ্লাজম থেকে যাচ্ছে। এই যে মাইটোকন্ড্রিয়া থাকে, দেন আমরা দেখবো একটা অ্যাক্রোজোম নামের একটা লাইসোজোম থেকে যায়, এগুলো তো সাইটোপ্লাজম। সো মোস্ট অফ দ্য সাইটোপ্লাজম লস করে, নট অল সাইটোপ্লাজম। সেই সাথে স্পার্মের মাঝে হেড, নেক, মিডিল পিস, টেইল ডেভেলপ করে। হেডের ভিতরেই থাকে নিউক্লিয়াস, যেটা ফার্টিলাইজেশনের সময় অভাবের ভিতর এন্টার করে। দেন নেক, হেডের পরে ডেফিনেটলি নেক থাকে, নেরো রিজিয়ন। তারপরে একটা সেগমেন্ট দেখা যাচ্ছে, তার নাম মিডিল পিস। মিডিল পিসের মাঝে থাকে মাইটোকন্ড্রিয়া, যারা এনার্জি প্রডিউস করে,
আর এরপরে টেইল। এই টেইল হচ্ছে ফ্লাজেলা, যা দিয়ে স্পার্ম তার ডেস্টিনেশনে পৌঁছায়। ফ্লাজেলা মুভ করতে চাইলে এনার্জি লাগবে, সেই এনার্জি আসে মিডিল পিসে থাকা মাইটোকন্ড্রিয়া থেকে। সেই হচ্ছে স্পার্ম। তাহলে স্পার্মের আকৃতিগত পরিবর্তন হয়েছে একটা উদ্দেশ্যকে মাথায় রেখে, সেটার নাম হচ্ছে ফার্টিলাইজেশন। আর সেই সাথে স্পার্ম যেহেতু পেনিট্রেট করবে ওভামকে, এই জন্য স্পার্মকে ন্যারো হওয়া জরুরি। অন্যদিকে ওভামের ক্ষেত্রে ওভাম বিকামস গ্রাজুয়ালি লার্জার। এখন যখন ন্যারো হয়েছিল স্পার্ম, সে তার সাইটোপ্লাজম লস করেছিল, কিন্তু ওভাম যখন বড় হবে সে তার সাইটোপ্লাজম ইনক্রিজ করবে। সো ওভাম বিকামস গ্রাজুয়ালি লার্জার বাই ইনক্রিজিং অ্যামাউন্ট অফ সাইটোপ্লাজম। এবং এর পিছনে আমি বলেছিলাম ওভাম ছোট রাস্তা পাড়ি দেয়, এই জন্য সে ধীরে ধীরে বড় হয়ে যায়, তার মুভমেন্ট বেশি লাগে না, তার সাইটোপ্লাজম লস করা লাগে না। মোর ওভার ওভামকে সে স্পার্ম পেনিট্রেট করবে, পেনিট্রেশনে হেল্প করার জন্য ওভাম ধীরে ধীরে বড় হয়ে যায়। বড় হতে হতে এই ওভামের সাইজ হয়ে যায় 120 মাইক্রোমিটার, অনেক বড় সাইজ হয়ে যায়। নর্মালি একটা স্পার্মের সাইজ হচ্ছে 7 মাইক্রোমিটার, আমাদের বডিতে আরবিসির সাইজ হচ্ছে 7 to 9 মাইক্রোমিটার। আমরা যদি অ্যাভারেজ একটা সেল আমাদের বডিতে চিন্তা করি, সেটা সাইজ হবে 20 to 30 মাইক্রোমিটার। হোয়ারেজ একটা ওভাম হয়ে গেল 120 মাইক্রোমিটার। এত বড় হয় ওই যে দুটো কারণ, সেই দুই কারণের কথা একটু আগে বলেছি। শর্ট ডিস্টেন্স পাড়ি দেয়, আর হচ্ছে সে পেনিট্রেট করতে হেল্প করার জন্য বড় হয়ে যায়। নাও আমরা আসলাম গ্যামেটোজেনেসিসে। গ্যামেটোজেনেসিস মানে কি? এখানে দুটো শব্দ আছে, গ্যামেট এন্ড জেনেসিস। জেনেসিস মিন্স ফরমেশন অর প্রোডাকশন। তাহলে গ্যামেটোজেনেসিস মানে হচ্ছে ফরমেশন অফ গ্যামেট, গ্যামেট মানে ম্যাচিউর জার্ম সেল, ফ্রম প্রিমোর্ডিয়াল জার্ম সেল। প্রিমোর্ডিয়াল জার্ম সেল গুলো ইমম্যাচিউর জার্ম সেল, which occurs in the primary sex organ, যার নাম গোনাড। তার নামই হচ্ছে গ্যামেটোজেনেসিস। সিম্পলি formation of gamete from primordial germ cell in the gonad is called gametogenesis. গ্যামেটোজেনেসিস দুই রকমের। মেইলে গ্যামেটোজেনেসিস কে বলে স্পার্মাটোজেনেসিস, ফিমেইলে বলে উজেনেসিস। এখন গ্যামেটোজেনেসিস এর এখানে স্টেপ গুলো দেখানো আছে। প্রথমে থাকে একটা প্রিমোর্ডিয়াল জার্ম সেল। প্রিমোর্ডিয়াল জার্ম সেল মাইটোসিসের মাধ্যমে তৈরি করে স্পার্মাটোগোনিয়াম ইন কেস অফ মেল, উগোনিয়াম ইন কেস অফ ফিমেল। দেন স্পার্মাটোগোনিয়াম এন্ড উগোনিয়াম আবার মাইটোসিসের মাধ্যমে ফর্ম করে প্রাইমারি স্পার্মাটোসাইট, ইন ফিমেল প্রাইমারি ওসাইট। যেহেতু মাইটোটিক ডিভিশন, সো একটা স্পার্মাটোগোনিয়াম और একটা উগোনিয়াম দুটো প্রাইমারি ওসাইট और প্রাইমারি স্পার্মাটোসাইট তৈরি করে। এখন একটা প্রাইমারি স্পার্মাটোসাইট মিউসিস 1 এর মাধ্যমে, দ্যাট ইজ ফার্স্ট মিউটিক ডিভিশনের মাধ্যমে দুটো সেকেন্ডারি স্পার্মাটোসাইট তৈরি করে। তাহলে প্রাইমারি স্পার্মাটোসাইট ফার্স্ট মিউটিক ডিভিশনের মাধ্যমে দুটো সেকেন্ডারি স্পার্মাটোসাইট তৈরি করে। অন দ্য আদার হ্যান্ড, একটা প্রাইমারি ওসাইট, একটা সেকেন্ডারি ওসাইট এবং একটা পোলার বডি তৈরি করে। এখানে একটু পার্থক্য দেখা যাচ্ছে। ইন মেল দুটো সেকেন্ডারি স্পার্মাটোসাইট তৈরি হয়েছিল, কিন্তু ইন ফিমেল একটাই সেকেন্ডারি ওসাইট তৈরি হয়েছে, আর একটা হয়ে গেল পোলার বডি। নাও এই দুটো সেকেন্ডারি স্পার্মাটোসাইট সেকেন্ড মিউটিক ডিভিশনের মাধ্যমে চারটা স্পার্মাটিড তৈরি করে। তাহলে স্পার্মাটিড তৈরি হয় বাই দা সেকেন্ড মিউটিক ডিভিশন। কিন্তু ইন কেস অফ উজেনেসিস, সেকেন্ড মিউটিক ডিভিশনের মাধ্যমে সেকেন্ডারি ওসাইট একটা মেচুর ওসাইট তৈরি করে, সাথে একটা পোলার বডি তৈরি হয়। আর আগের যে পোলার বডি, সেটাও সেকেন্ড মিউটিক ডিভিশনের মাধ্যমে দুটো পোলার বডি তৈরি করে। সুতরাং আলটিমেট রেজাল্ট কি?
আলটিমেট রেজাল্ট হচ্ছে একটা প্রাইমারি স্পারমাটোসাইট থেকে 4টা স্পারমাটিড তৈরি হয় ইন কেস অফ মেল, দ্যাট ইজ ইন কেস অফ স্পারমাটোজেনেসিস। কিন্তু ওজেনেসিসে একটা প্রাইমারি ওসাইট থেকে কেবল একটাই ম্যাচিউর ওসাইট তৈরি হয় আর 3টা পোলার বডি তৈরি হয়। এই হচ্ছে পার্থক্য। নাও এই স্পারমাটিড থেকে স্পারমাটোজোয়া তৈরি হবে। কিভাবে তৈরি হয়? বাই দ্য প্রসেস অফ সাইটো ডিফারেন্সিয়েশন। স্পারমাটিড গুলো আকৃতিগত পরিবর্তনের মাধ্যমে স্পারমাটোজোয়া তৈরি করে। তাহলে আমরা দেখলাম প্রথমে ডিভিশন হলো, এরপরে সাইটো ডিফারেন্সিয়েশন হলো ইন কেস অফ স্পারমাটোজেনেসিস। এবং ডিভিশনের আমি বলেছিলাম প্রথম ধাপগুলো মাইটোসিস, পরের ধাপগুলো মিওসিস। তাই কিন্তু হলো। কিন্তু ইন কেস অফ ওজেনেসিস আমরা ম্যাচিউর ওসাইট তৈরি করে ফেলেছি, তাহলে এর সাইটো ডিফারেন্সিয়েশন কই? আসলে ওজেনেসিসে সাইটো ডিফারেন্সিয়েশন এবং ডিভিশন এট এ টাইম চলতে থাকে, এই জন্য আলাদা করা যাবে না। আমরা দেখলাম ইন কেস অফ ওজেনেসিস পোলার বডি তৈরি হতে একটা প্রাইমারি ওসাইট থেকে 4টা সেল তৈরি হয়েছে ঠিকই, এর মাঝে একটা হচ্ছে ম্যাচিউর ওসাইট আর 3টাই পোলার বডি। কিন্তু এই ঘটনা কিন্তু স্পারমাটোজেনেসিসে ঘটেনি। স্পারমাটোজেনেসিসে কোনো প্রকার পোলার বডি তৈরি হয়নি। তো এই পোলার বডি জিনিসটা কি? আমরা এখানে কতগুলো ছবি দেখতে পাচ্ছি। এরা সবাই পাখি শ্রেণীর, দ্যাট ইজ এভিস গ্রুপের মাঝে পড়ে। আবার এখানে কতগুলো ছবি দেখতে পাচ্ছি, অল আর রেপটাইলস। এই পাখি এবং রেপটাইলস এর ক্ষেত্রে আমরা দেখব তাদের এমব্রায়োনিক ডেভেলপমেন্ট এন্ড হ্যাচিং অফ দি এগস সবই হয় আউটসাইড দেয়ার বডি। কিন্তু ইন কেস অফ হিউম্যান অর ইন কেস অফ দি ম্যামালস এই বেবি গ্রো হয় কিন্তু মায়ের মধ্যে, মায়ের ভিতরে, দ্যাট ইজ উইদিন দ্য ইউটেরাস। দেন ইউটেরাস থেকে ডেলিভারি হয়ে বেবি পৃথিবীতে জন্ম হয়। কিন্তু এই প্রাণীগুলোর ক্ষেত্রে তারা ডিম পারে, বডির বাইরে ডিমের ভিতরে এমব্রায়ো গ্রো করে এবং আলটিমেটলি এমব্রায়ো ফুটে বের হয় ডিম থেকে, তার নাম হ্যাচিং। যদি মায়ের ভিতরে কোনো এমব্রায়ো গ্রো করে তাহলে তার নিউট্রিশন, দ্যাট ইজ এই এমব্রায়োর নিউট্রিশন কিন্তু মাদার থেকেই আসে। কিন্তু যখন এভিস বা রেপটাইলরা ডিম পারবে, সেই ডিমটা মায়ের বডির বাইরে চলে আসে, তখন তার এই এমব্রায়ো নিউট্রিশন কে দিবে? সুতরাং এই নিউট্রিশনের ব্যবস্থা ডিমের মাঝেই থাকতে হবে। এই প্রাণীগুলোর ডিমকে বলে মেগালেসিটাল এগ। কেন বলে? কারণ এদের সাইটোপ্লাজমের মাঝে প্রচুর পরিমাণ লেসিথিন লাইক সাবস্টেন্স পাওয়া যায়। এই লেসিথিন লাইক সাবস্টেন্সকে বলে ডিউটোপ্লাজম। ডিউটোপ্লাজমটা থাকে ইয়কের মতো করে, ইন দ্য ফর্ম অফ ইয়ক। থাকে কই? ইন দ্য সাইটোপ্লাজম অফ দেয়ার এগ। এবং তাদের সাইটোপ্লাজমের মাঝে ইয়ক থাকে বলে এই সেলের নিউক্লিয়াস গুলো থাকে পেরিফেরিতে। নিউক্লিয়াস ইজ ইন এক্সেন্ট্রিক পজিশন। নিউক্লিয়াস চলে যায় এক্সেন্ট্রিক পজিশনে, দ্যাট ইজ পেরিফেরিতে। যদিও হিউম্যানের গ্রোথ হয় উইদিন দা মাদার, সে নিউট্রিশন মাদার থেকেই পায়, কিন্তু হিউম্যান তো ইভলিউশনেরই ফল। সুতরাং হিউম্যানের জার্ম সেলের মাঝেও ইয়ক থাকে, কিন্তু সেই ইয়কের পরিমাণ কম থাকে। এই জন্য হিউম্যান জার্ম সেল গুলোকে বলে মাইক্রোলেসিটাল। এবং এই ইয়ক থাকে বলে হিউম্যানের যে জার্ম সেল তাদেরও কিন্তু নিউক্লিয়াস পেরিফেরিতেই থাকে। তাহলে আমরা বুঝলাম রেপটাইল এবং এভিসের যারা ডিম পারে তাদের ক্ষেত্রে তাদের সাইটোপ্লাজমের মাঝে প্রচুর ইয়ক জমা থাকে, যাকে বলে কুসুম, এবং ইয়ক থাকে বলে তাদের নিউক্লিয়াস থাকে পেরিফেরিতে। এই যে গোল জিনিসটা, এটাই হচ্ছে একটা জার্ম সেল। এই জার্ম সেলের সাইটোপ্লাজমের মাঝে প্রচুর ইয়ক দেখা যাচ্ছে। ইয়কের কারণে এই যে নিউক্লিয়াস চলে গেছে পেরিফেরিতে। এই অবস্থাতেই কিন্তু ওভারি থেকে
এগ রিলিজ হয়। তারপরে সেই এগের চারপাশে অ্যালবুমিন জমা হয় এবং লাস্ট পর্যায়ে ক্যালসিয়াম কার্বনেটের একটা শেল যোগ হয় এবং এটা হয়ে যায় এগ। তাহলে এগের মেইন সেল কিন্তু এই পার্টটুকু, যেটা ওভারি থেকে রিলিজ হয়। মনে করি এটা হচ্ছে একটা জার্ম সেল। এই জার্ম সেল ভর্তি করা আছে বাই দ্য ইয়ক, যে কারণে নিউক্লিয়াস চলে গেল পেরিফেরিতে। এখন অ্যানাফেজে যখন সেল ডিভিশন হবে, ক্রোমোজোম গুলো সেপারেশন হয়, কিছু ক্রোমোজোম চলে আসে ইনওয়ার্ড এবং সে সব সাইটোপ্লাজম দখলে পায়, সে এরকম একটা সেল তৈরি করে। কিন্তু কিছু ক্রোমোজোম বাইরের দিকে যায়, তারা খুব বেশি সাইটোপ্লাজম বা ইয়ককে ক্যারি করতে পারে না, সে একটা ছোট্ট সেলে রূপান্তর হয়। এই ছোট্ট সেলটার নামই হচ্ছে পোলার বডি। During cell division, when chromosomes separate in anaphases of meiosis 1 and 2, meiosis 1 এবং 2 অ্যানাফেজেই ক্রোমোজোম এরকম সেপারেশন হয়। ওয়ান সেপারেটেড ক্রোমোজোম, একটা সেপারেট হওয়া ক্রোমোজোম ইনওয়ার্ড আসে, পুলড ইনওয়ার্ড, ক্যারিং মোস্ট অফ দ্য সাইটোপ্লাজম, এরকম সে মোস্ট অফ দ্য সাইটোপ্লাজম পেয়ে যায়। অন্য সেপারেটেড ক্রোমোজোম কে পুলড হয় বাইরের দিকে, পুলড আউটওয়ার্ড, ক্যারিং ভেরি ফিউ সাইটোপ্লাজম, সে খুব বেশি সাইটোপ্লাজম পায় না। দ্য নিউলি ফর্ম সেল কন্টেইনিং ফিউ সাইটোপ্লাজম, এই যে নতুন তৈরি হলো একটা সেল যার মাঝে কম সাইটোপ্লাজম থাকে, তাকেই বলে পোলার বডি। এই দুই সেলের কিন্তু ক্রোমোজোম নাম্বার সেমই থাকে, দুটোরই ক্রোমোজোম ইকুয়াল, কিন্তু পার্থক্য হচ্ছে একটাতে সাইটোপ্লাজম বেশি থাকে আর একটাতে সাইটোপ্লাজম কম থাকে। এবং এই ছোট্ট পোলার বডি বড় যে অভাম, তার এক প্রান্তে, দ্যাট ইজ পোলের দিকে পড়ে থাকে, এই জন্যই তার নাম পোলার বডি। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি এই সেই সেল যেটা হচ্ছে একটা বড় সেল, আর এই এক প্রান্তে পড়ে আছে একটা পোলার বডি। দিস ইজ দ্য পোলার বডি। একটা পোলের দিকে থাকে বলেই তার নাম পোলার বডি। এখন পোলার বডি ফরমেশন হয় কেন? পোলার বডিজ আর ফর্মড due to peripheral location of the nucleus of immature germ cell. ইমম্যাচিউর জার্ম সেলের নিউক্লিয়াস পেরিফেরিতে থাকে বলেই পোলার বডি ফর্ম করে। আর পেরিফেরিতে থাকার কারণ হচ্ছে তাদের সাইটোপ্লাজমে ইয়ক থাকে। এখন এই পোলার বডির যে সেল, তাদের সাইটোপ্লাজম কম থাকে। সাইটোপ্লাজম কম থাকা মানে অর্গানেলিও কম থাকে। এই কম অর্গানেলি দিয়ে এই সেল তার মেটাবলিক নিড, মেটাবলিক ডিমান্ড ফুলফিল করতে পারে না, সে তার মেটাবলিক অ্যাক্টিভিটি চালাতে পারে না, যেহেতু তার সাইটোপ্লাজম কম থাকে। দ্যাট মিনস অর্গানেলির পরিমাণও কম থাকে। তাকে নিউক্লিয়াসের লোড আমরা ঠিকই দিলাম, কিন্তু সাইটোপ্লাজম দিলাম না, এটা কোনো বিচার? আলটিমেটলি এই সেলগুলো ডিজেনারেট করে যায়, নষ্ট হয়ে যায়। সো পোলার বডির ফেট হচ্ছে ডিজেনারেশন। আমি আরেকটা অ্যাসপেক্ট থেকে পোলার বডি ফরমেশনটাকে এক্সপ্লেইন করব। আমরা জানি এই হচ্ছে স্পার্ম আর এই হচ্ছে ওভাম। স্পার্মের সাইজ 7 মাইক্রোমিটারের মতো, আর ওভামকে ইজিলি স্পার্ম যাতে পেনিট্রেট করতে পারে, এই জন্য ওভাম হয়ে গেল অনেক বড়, প্রায় 120 মাইক্রোমিটার সাইজ হয়ে গেল ওভাম। তাহলে ফার্টিলাইজেশনের সুবিধার জন্যই ওভাম হয়ে গেল অনেক বড়, স্পার্ম হয়ে গেল অনেক ছোট। এখন মনে করি এটা হচ্ছে ফিমেল জার্ম সেল। এই জার্ম সেলের মাঝে আমরা ধরে নেই কোনো প্রকার ইয়ক থাকে না সাইটোপ্লাজমে, যে কারণে এই জার্ম সেলের নিউক্লিয়াস সেন্টারেই আছে। এখন মিউটিক সেল ডিভিশনে যখন ক্রোমোজোম সেপারেশন হবে, কিছু ক্রোমোজোম চলে আসবে একদিকে, সে একটা সেল তৈরি করবে, সে 50% সাইটোপ্লাজম নিবে। আর বাকি ক্রোমোজোম চলে আসবে আরেক সেলে, সে বাকি 50% সাইটোপ্লাজম দখল করবে।
এইভাবে এই দুটো সেল তৈরি হবে। দুই সেলে ইকুয়াল অ্যামাউন্টের সাইটোপ্লাজম আছে, ইকুয়াল নাম্বার অফ ক্রোমোজোম আছে। তাতে কি কোনো প্রবলেম? অ্যাকচুয়ালি আমাদের মিওসিসের উদ্দেশ্য ছিল ক্রোমোজোম নাম্বার কমিয়ে ফেলা অথবা ডিএনএ অ্যামাউন্ট কমানো। এখানে কিন্তু তাই ঘটলো। এই যে প্যারেন্ট সেল, এই প্যারেন্ট সেলে যে ক্রোমোজোম বা ডিএনএ ছিল, ডটার সেলে কিন্তু তার অর্ধেক হয়ে গেল। তাহলে এই দিকটা ফুলফিল হয়েছে, কিন্তু সাইটোপ্লাজমও লস হয়ে গেল। এই সেলের মাঝে কিন্তু 100% সাইটোপ্লাজম নাই, 50% সাইটোপ্লাজম আছে, বাকি 50% অন্য সেলে চলে গেল। তার মানে কি দাঁড়াচ্ছে, যে অভাম তৈরি হবে এই প্রসেসে, সেই অভাম কিন্তু ছোট হয়ে যাবে। কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে ফার্টিলাইজেশনে সুবিধা দেওয়ার জন্য অভামকে বড় রাখা। কিন্তু এই প্রসেসে আমরা যদি মিউসিস করি, তাহলে কিন্তু অভাম ছোট হয়ে যায়। তাহলে এই প্রবলেম থেকে পরিত্রাণের উপায় কি? খুব সহজ একটা উপায় আছে। সেটা হচ্ছে এই জার্ম সেলের সাইটোপ্লাজমে আমরা ইয়ক দিয়ে ভর্তি করে ফেলবো। এই ইয়ক থাকার কারণে নিউক্লিয়াস চলে যাবে পেরিফেরিতে। এবার সেল ডিভিশন যখন হবে, কিছু ক্রোমোজোম আসবে ইনওয়ার্ড, তারা ম্যাক্সিমাম সাইটোপ্লাজমের দখল পাবে, এবং কিছু ক্রোমোজোম যাবে আউটওয়ার্ড, তারা কম পরিমাণ সাইটোপ্লাজম পাবে। এখন দুটো দুই সাইজের সেল তৈরি হলো। আমাদের যে মিওসিসের উদ্দেশ্য ছিল ক্রোমোজোম বা ডিএনএ কে কমানো, সেটা কিন্তু ঠিকই হয়েছে, কিন্তু সাইটোপ্লাজম খুব বেশি কিন্তু কমে নাই। এরকম একটা সেল তৈরি হওয়ার কারণে, যে সেলের নাম পোলার বডি, এই পোলার বডি তৈরি হওয়ার কারণে সাইটোপ্লাজম খুব বেশি কমতে পারে নাই, কিন্তু ক্রোমোজোম বা ডিএনএ ঠিকই কমে গেল। সুতরাং আলটিমেটলি আমাদের অভাব বড়ই থেকে গেল। এইটাই ছিল আমাদের উদ্দেশ্য। সুতরাং এই দিক থেকে বিবেচনা করলেও পোলার বডি তৈরি হওয়াই কিন্তু সঙ্গত। এখন স্পারমাটোজেনেসিসে আমরা যদি দেখি, দিস ইজ দ্য প্রাইমারি স্পারমাটোসাইট। এদের সাইটোপ্লাজমে কোনো ইয়ক থাকে না, ফলে নিউক্লিয়াস সেন্টারেই থাকে, সেন্ট্রাল পজিশনে, নট ইন দ্য এক্সেন্ট্রিক পজিশন। এখন অ্যানাফেজের সময় যখন ক্রোমোজোম সেপারেশন হয়, কিছু ক্রোমোজোম এইদিকে আসে, সে এইটুকু সাইটোপ্লাজম দখল দেয়, এরকম একটা সেল তৈরি হবে। কিছু ক্রোমোজোম বাইরের দিকে যাবে, দ্যাট ইজ এই ডিরেকশনে যাবে, সেইটুকু সাইটোপ্লাজম দখল দিবে, এবং দুটো ইকুয়াল সাইজের সেল তৈরি হবে। তাহলে আমরা বুঝলাম স্পারমাটোজেনেসিসে কোনো পোলার বডি তৈরি হয় না, কারণ এই সেলগুলোর নিউক্লিয়াস সেন্টারে থাকে। কিন্তু ওজেনেসিসে পোলার বডি তৈরি হয়। তার পিছনে কারণ, যে জার্ম সেল তার নিউক্লিয়াস পেরিফেরিতে থাকে, আর নিউক্লিয়াস পেরিফেরিতে থাকে কি কারণে? ইয়ক থাকে বলে। এই বিষয়টা করতে গিয়ে নিউক্লিয়াসকে পেরিফেরিতে আনা হলো, পোলার বডি তৈরি হলো। পোলার বডির মাধ্যমে ক্রোমোজোম ঠিকই কমলো, কিন্তু সাইটোপ্লাজম খুব একটা কমলো না। আলটিমেটলি ওই বড় একটা জার্ম সেল তৈরি করা সম্ভব হলো। সো দুই অ্যাঙ্গেল থেকে আমরা পোলার বডি কেন তৈরি হয় সেটা ব্যাখ্যা করলাম। So that is all about the today's video from my side. Thank you very much. Take care.